দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। ট্যাক্স সিজন চলছে, তাই এই সময়টায় আমরা চেষ্টা করি ট্যাক্সের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিতে। এবং খুব বেশি দেরি কিন্তু আর নেই, মাত্র হাতে গোনা কয়েকদিন, কারণ এপ্রিলের 15 তারিখেই ট্যাক্স সিজন শেষ হচ্ছে। এর মধ্যেই গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে, সেসব বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি জাকির চৌধুরী সিপিএ কে, যিনি বেশ কিছুদিন ধরেই আপনাদের জানিয়ে যাচ্ছিলেন যে কিভাবে আপনি ট্যাক্স ক্রেডিটটা বাড়িয়ে নিতে পারবেন, কিভাবে আপনার ট্যাক্স ফাইলটা নির্ভুলভাবে উপস্থাপন করতে পারবেন, এবং নানাবিধ তথ্যগুলো আমরা তার মাধ্যমে এবং অন্যান্য সিপিএ ও এনরোল এজেন্টদের মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তার এই ধারাবাহিকতায় আজকে শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো স্টিমুলাস চেক। অনেকেই এই বিষয়টি নিয়ে অনেক আগ্রহ দেখান এবং এটি পাওয়ার একটি নির্দিষ্ট সময় আছে। একই পাশ এরই সঙ্গে আমরা 1099 এবং W2 প্রসঙ্গ আলোচনা করার চেষ্টা করব। জাকির চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জয় ভাই, আপনাকে ধন্যবাদ টিপিএন এর সকল দর্শকদেরকে। আমরা শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হলো স্টিমুলাস চেক, $1400। অনেকেই এটার দিকে একটা নজর থাকে যে এটি কিভাবে পাওয়া যাবে এবং এটি পাওয়ার জন্য ডেডলাইনটা আসলে কবে নাগাদ, অর্থাৎ এরপর আর এটি পাওয়ার সুযোগ থাকছে না। জি, ধন্যবাদ এগেইন আপনাকে। স্টিমুলাস চেক যে $1400, এই স্টিমুলাস চেকটা হলো অ্যাকচুয়ালি থার্ড স্টিমুলাস চেক। যখন প্যান্ডামিকের সময় ইউএস সরকার সব ট্যাক্স পেয়ারকে দিচ্ছিল, তখন কিন্তু এই $1400 অনেকে পাইছেন। নাও এখন আপনি বলতে পারেন যে তাহলে ওই সময় যদি 21 সালে যদি দেয়া হয়, তাহলে মানে এখন আমরা এটা নিয়ে আলোচনা করতেছি কেন, রাইট? সো আইআরএস আপনার রিসেন্টলি তাদের ওয়েবসাইটে অ্যানাউন্স করছে যে অ্যারাউন্ড লাইক 1 মিলিয়ন পিপল এখনো এই স্টিমুলাস চেকটা ইদার পায় নাই, তারা ইদার ক্লেম করে নাই। সো যার কারণে এই অ্যামাউন্টটা কিন্তু আপনার আইআরএস এর অ্যাকাউন্টে এখনো কিন্তু জব্দ হয়ে গেছে। এখন কোয়েশ্চন হলো, যেমন আইআরএস মনে করেন আপনার একটা টাইম দিছে, যেমন আপনার জানুয়ারির দিক থেকে লাইক মানে জানুয়ারি 2025-এ অটোমেটিকলি এই চেকটা ডিসবার্স করা শুরু করবে। নাও যদি কেউ যদি অটোমেটিকলি এই চেকটা না পান, তাহলে তাদের আসলে কি করতে পারেন বা কি করা উচিত তাদেরকে? তখন আইআরএস বলতেছে যে 2021 সালের যদি কেউ ট্যাক্স রিটার্ন করে না থেকে থাকে, তাহলে তাদের স্টিল টাইম আছে, যে ডেডলাইন হলো গিয়ে আপনার এপ্রিল 15। এই এপ্রিল 15-এ কিন্তু তারা একটা ট্যাক্স রিটার্ন 2021 সালের একটা ট্যাক্স রিটার্ন করে এই স্টিমুলাস চেক যেটা $1400 এটা ক্লেম করবে। নাও অনেকে বলতে পারেন যে ওয়েল মানে কারা আসলে এই $1400 আগে পায় নাই, মানে অলমোস্ট আমরা দেখছি যে সবাই এটা পেয়ে গেছে, বাট কারা পায় নাই। সো যারা পায় নাই তাদের এক্সাম্পল হতে পারে যেমন যে মানে ওই সময় রিহাব সেন্টারে ছিল, মেবি তার বিহাফে কেউ ট্যাক্স রিটার্ন করতে পারে নাই, বাট মেবি লাইক আপনার যে অনেকে আছে লাইক আপনার হোমলেস যে পিপল গুলো আছে না, তারা তো তাদের ট্যাক্স রিটার্ন করতে পারে নাই, বা তাদের দে মাইট হ্যাভ লাইক আপনার ভ্যালিড সোশ্যাল সিকিউরিটি, অথবা অনেকে মনে করছেন যে আমার তো 2021 সালে আমার কোনো ইনকাম নাই, তার মানে আমাকে ট্যাক্স রিটার্ন করতে হবে না, এর কারণে আমি ট্যাক্স রিটার্ন করি নাই। could be one of those like a scenario যেই কারণে আর either ওনারা ওই $1400 যে থার্ড স্টিমুলার চেক যেটা ওটা পান নাই, অথবা ক্লেম করেন নাই। এই ক্ষেত্রে তারা অটোমেটিকলি এই জানুয়ারি 2025-এ আইআরএস বলতেছে যে তাদের অ্যাকাউন্টে অথবা তাদের বাসাতে অটোমেটিকলি এই চেকটা সেন্ড করবে। যদি কোনো কারণে কেউ যদি মিস করে ফেলান বা কেউ যদি না পান, স্টিল মানে আইআরএস তাদেরকে সুযোগ দিচ্ছে, যে বলতেছে যে হ্যাঁ তাদের জন্য আরো টাইম আছে, আপনার এপ্রিল 15-এ তারা নিজে থেকে একটা ট্যাক্স রিটার্ন 2021 সালের ট্যাক্স রিটার্ন করে এই চেকটা তারা মানে ক্লেম করতে পারেন, সো দ্যাট দে ক্যান গেট দিস $1400 স্টিমুলাস চেক। কিন্তু এই বছরের পরে, যেহেতু 2021 সালের বিষয়ে আমরা আলোচনা করছি, এই 2025-এর পরে কি অন্য সামনের বছরে এই সুযোগটা থাকবে কিনা? না, সো ডেডলাইন জাস্ট লাইক এপ্রিল 15 এর পরেই আপনি আর কোনো এই স্টিমুলাস চেকটা ক্লেম করতে পারবেন না। এখন অনেকের কোয়েশ্চন হতে পারে যে যে মানিটা আইআরএস এর অ্যাকাউন্টে এখন জমা আছে স্টিমুলাস এর বিষয় অথবা স্টিমুলাস সংক্রান্ত যে মানিটা, এটা যদি এখন কেউ ক্লেম না করে এপ্রিল 15 এর পরে, এটা আসলে কি হবে? এটা আইআরএস এর ডিসিশন হবে, তারা এই অ্যামাউন্টটা অন্য কোনো খাতে ইউজ করবে। বাট এই এপ্রিল 15-এর পরে এই স্টিমুলাস চেক আর কেউ এই $1400 আর কেউ ক্লেম করতে পারবে না, আইআরএস কাউকে দিতে বাধ্য হবে না। সেক্ষেত্রে 2021 সালের বিষয়ে যদি এখন 2025 সালে এসে ফাইল করা হয়,
অনেকে ভাবতে পারেন যে কোনো বাড়তি ফাইন জরিমানা সেগুলো দেওয়ার বিষয় আছে কিনা। সো দ্যাটস আ গ্রেট কোয়েশ্চেন। এই বাড়তি ফাইন চলে আসবে তখনই যদি উনি 21 সালে ট্যাক্স রিটার্ন করার পরে উনাকে যদি কোনো ট্যাক্স পে করতে পারে। ট্যাক্স পে বলতে আমি বোঝাচ্ছি যেমন আপনার ফেডারেল অথবা স্টেট কে যদি ওনার ইনকাম এত ইনকাম হয় যে ইনকামের ফলে তাদেরকে ট্যাক্স দিতে হইতো। সো যদি আপনাকে ট্যাক্স দিতে হইতো আর আপনি এতদিন পর্যন্ত ট্যাক্স রিটার্ন করেন নাই, ওই যে আউটস্ট্যান্ডিং যে লাইবিলিটি অথবা ট্যাক্স ডিউ এর উপরে নাম্বার 1 পেনাল্টি, নাম্বার 2 হবে ইন্টারেস্ট, ওইটা ইন্টারেস্ট একটু হতে থাকবে, আর নাম্বার 3 হবে যেমন ফেইলার টু ফাইল দ্য ট্যাক্স রিটার্ন বাই দিস টাইম। সো 3 ধরনের পেনাল্টি তাদের হবে যদি না তারা ওই সময় ট্যাক্স রিটার্ন করার পরে তাদের ট্যাক্স ডিউ থাকে ইদার ফেডারেল অথবা স্টেটে। হাওয়েভার আমরা যদি সিনারিওটা একটু চেঞ্জ করি, যেমন যদি ওই সময়ে ওনাদের ইনকাম এনাফ ছিল না, ওনাদের ইনকামটা ছিল লেস দেন স্ট্যান্ডার্ড ডিডাকশন, অথবা ওনারা ট্যাক্স রিটার্ন করলে ওনারা ট্যাক্স দেওয়ার বদলে ওনারা ট্যাক্স রিফান্ড পেতেন, রাইট? তখন এই ক্ষেত্রে আসলে কোনো পেনাল্টি নাই, বিকজ হলো গিয়ে ইউ ডোন্ট হ্যাভ, আপনাদের কোনো ট্যাক্স লাইবিলিটি ফেডারেল অথবা স্টেটে নাই, যাতে আপনি ডিলেও করেন নাই, দেয়ার ইজ নো প্রবলেম। অনলি ট্যাক্স রিফান্ডের ক্ষেত্রে মনে করেন আপনি যদি পরবর্তীতে ক্লেম করেন তাহলেও আপনার জন্য কোনো সমস্যা নয়, বাট আর্লি ইজ বেটার বিকজ আপনি মানে তাড়াতাড়ি পাবেন। বাট আপনার দেনার ক্ষেত্রে আপনি যদি ডিলে করেন তাহলে আপনাকে পেনাল্টি এবং ইন্টারেস্ট দিতে হবে। আরেকটা জিনিস জল ভাই আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাই রাখি, অনেকে বলতে পারেন যে ওয়াও 2021 সালের রিফান্ড যদি আমরা এখন ক্লেম করি, এটাকে আমি 2015 সালের রিফান্ড কি এখন ক্লেম করতে পারবো কিনা, অথবা 2010 সালের 18 সালের রিফান্ড কি এখন ক্লেম করতে পারবো কিনা। এই ক্ষেত্রে একটা ব্যাড নিউজ অথবা আমি বলি যে আনফরচুনেটলি আইআরএস অনলি লাস্ট 3 ইয়ার্স এর রিফান্ডটা ইস্যু করে। সো 2015 সালে কেউ যদি ট্যাক্স রিটার্ন করে যদি উনি যদি রিফান্ড পাওয়ার কথা ছিল, আর এখন যদি ট্যাক্স রিটার্ন করেন তাহলে যেহেতু আইআরএস বলবে যে 3 ইয়ার্স এর ব্যাকে আমরা কোনো রিফান্ড ইস্যু করি না, তখন কিন্তু আইআরএস তাদেরকে কোনো রিফান্ড ইস্যু করবে না রিফান্ডের ক্ষেত্রে। আর যদি দেনার ক্ষেত্রে হয়, দেনার ক্ষেত্রে যদি অপোজিট হয়, যেমন ওনার 2015 সালে ট্যাক্স রিটার্ন করলে ওনাদেরকে দিতে হবে, ওই ক্ষেত্রে এই 3 ইয়ার্স এর কোনো রুল নাই। ইভেন আপনি 2015 সালে ট্যাক্স দেনা এখনো আপনাকে দিতে হবে, আইআরএস আপনাকে মওকুফ করবে না। তো রিফান্ডের ক্ষেত্রে তারা মানে লাস্ট 3 ইয়ার্স পর্যন্ত যায়, বাট তাদের যদি পাওনার ক্ষেত্রে তাদের কিন্তু লাস্ট 2 ইয়ার্স এর কোনো রুল নাই, দে ক্যান গো এজ লং তারা ব্যাকে যেতে চায় অথবা যাওয়া উচিত তাদের। যখনই আপনি যে ইয়ারে আপনি ট্যাক্স ডিউ করেন না কিন্তু ওই বছর পর্যন্ত যেতে হবে এবং ওই আপনার ফেয়ার শেয়ার অফ দ্য ট্যাক্স আপনাকে পে করতে হবে নো ম্যাটার হোয়াট। এবং সে বিষয়টি আসলে আমরা বলছিলাম যে 2021 সালের এই যে স্টিমুলাস চেক সেটি হয়তো 2025 সাল অর্থাৎ এই বছরের পরে গিয়ে আর পাওয়া যাবে না। তাই যারা আবেদনটা করতে চান অবশ্যই এই বছরই করে ফেলতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য পেয়েছি। আপনারা বুঝতে পারবেন যে যারা এটা অনলি এলিজিবল তারাই, যারা আসলে 2021 সালে ওই থার্ড স্টিমুলাস চেকটা পান নাই। এবং কিসের জন্য পান নাই আমি আগে মানে রিজনটা বলে দিচ্ছি, ওয়ান অফ দোজ রিজন। সো আপনাকে দেখতে হবে যদি আপনি না পান এপ্রিল 15 এর আগে আপনাকে মাস্ট অ্যাপ্লাই ফর ইট, আদারওয়াইজ মানি উইল বি গান। ওকে, এর পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট যেটি প্রায় $7,830, এটি আসলে কারা পাবেন? Another great topic, Joel bhai, like earned income tax credit অথবা EITC। EITC হলো যেমন আপনার বেসিক্যালি সরকার আমাদেরকে হেল্প করে, আমাদেরকে বলতে আমরা বলি যেমন মিডল অথবা লোয়ার ইনকাম যারা আছে, যাদের ফ্যামিলি আছে, যাদের বেবি আছে, যাদের ইনকাম লিমিটেশন কম, ইনকাম লিমিট মানে আপনার মানে ইনকাম কম, অথবা আপনাদের মনে করেন কাজ করে মনে করেন সংসারটা চালানোটা হার্ড হয়ে যাচ্ছে, আসলে তাদের জন্য বা তাদের গ্রুপের জন্য একটা ক্রেডিট যেটা হচ্ছে বলা হয় আপনার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট। এবং গুড থিং হলো এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট কিন্তু ফুলি রিফান্ডেবল, মিনিং হলো আপনাকে অনলি ট্যাক্স রিটার্ন করতে হবে, আর ট্যাক্স রিটার্ন করলে যদি আপনি রিকোয়ারমেন্ট ম্যাচ করে থাকেন আইআরএস আপনাকে এটা মানি দিতে বাধ্য, যদি আপনার ট্যাক্স লাইবিলিটি থাকুক আর না থাকুক। ট্যাক্স যদি লাইবিলিটি ইভেন জিরো থাকে তারপরেও এই আর্ন ইনকাম ক্রেডিটের 100% আপনি ব্যাক পাবেন এজ এ রিফান্ড হিসেবে। এটা হলো গিয়ে আপনার রিফান্ডেবল। নাও এখন অনেকে বলতে পারে যে এই অ্যামাউন্টটা আসলে কত, এই অ্যামাউন্টটা হলো ডিপেন্ডস করে আপনার বাচ্চা কয়জন আছে আপনার ট্যাক্স রিটার্নে। ইট কুড বি লাইক আপনার 1, 2 or 3, রাইট? সো ম্যাক্সিমাম আর্ন ইনকাম ক্রেডিটের জন্য 3 জন বেবির যে বেনিফিট, 3 এর অধিক বেবির জন্য সেম বেনিফিট। এখন
আপনার 3 জন বেবি থাকুক আর 5 জন বেবি থাকুক, ডাজেন্ট ম্যাটার, অল আর দ্য সেম যদি যখন 3 জন বেবির উপরে হয়ে যায়। এখন অনেকে বলতে পারেন যে আসলে এই 3 জন বেবির জন্য যে আর্ন ইনকাম ক্রেডিট আমি $7,830 পাবো, 2 জনের জন্য কত পাবো, বা 1 জনের জন্য কত পাবো, অথবা যদি আমার যদি বেবি নাও থেকে থাকে তাহলে আমি কত করে পাবো। সো এই অ্যামাউন্ট একটু আমি এক্সপ্লেন করবো একটু ডিটেইলস। এর সাথে সাথে আমি এক্সপ্লেন করবো যে আসলে এলিজিবিলিটি, এটা কি সবাই ট্যাক্স রিটার্ন করলেই পাবেন কিনা, বা দেয়ার ইজ সাম আদার মানে ক্রাইটেরিয়া যেটা আছে সেটা আপনাকে মিট করতে হবে। সো প্রথমে বলি যেমন আপনার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের অ্যামাউন্ট হলো যেটা আগে বলছিলাম, 3 জন বেবি যদি হয় তাহলে আপনার তারা $7,830 কিন্তু পেতে পারেন ট্যাক্স ক্রেডিট। যদি 2 জন হয় তাহলে আপনার $6,960। যদি 1 জন বেবি হয় তাহলে $4,213। আর যদি কারো যদি কোনো বেবি নাও থেকে থাকে তাহলে তারও স্টিল কিন্তু আপনি $632 ক্রেডিট পেতে পারেন। এখন যদি বলি যেমন আপনার যে ইনকাম লিমিট, এই ক্রেডিটটা পেতে গেলে বেবি তো থাকতে হবে, এর সাথে সাথে আপনার ইনকামটা সার্টেন লেভেলের কম থাকতে হবে, এবং ইনকামটা ডিপেন্ডস করবে ওনারা কি মেরিট ফাইলিং জয়েন্টলি করবেন নাকি আপনার আদার দেন মেরিট ফাইলিং জয়েন্টলি, যেমন আপনার সিঙ্গেল হতে পারে, হেড অফ হাউস হোল্ড হতে পারে, রাইট? সো যদি আমরা বলি যে আপনার 3 জন বেবি একটা ফ্যামিলি মেরিট ফাইলিং জয়েন্টলি ট্যাক্স রিটার্ন করবে, তারা এই $7,830 আর্ন ইনকাম ক্রেডিট পেতে গেলে তাদের ইনকামটা less than 66,819, 66,819 এর কম থাকতে হবে। সেম থিং 3টা বেবি যদি আপনার মেরিট ফাইলিং জয়েন্টলি না করে অন্য যদি স্ট্যাটাসে করে তাহলে ওই ইনকামটা নট মোর দেন 59,899 অথবা 59,899 নিচে হতে হবে। এটা হলো 3 নম্বর মানে 3টা বেবির জন্য। এখন যদি বলে 2টা বেবির জন্য মেরিট ফাইলিং জয়েন্টলি ইনকাম থাকতে হবে 62,488, 62,688 এর নিচে। আর যদি মেরিট ফাইলিং জয়েন্টলি না হয় অন্য স্ট্যাটাস হয় তাহলে 55,768 এর নিচে ইনকাম থাকতে হবে। একটা বেবির জন্য মেরিট ফাইলিং জয়েন্টলি $56,004 এর নিচে হতে হবে, আদার দেন মেরিট ফাইলিং জয়েন্টলি $49,084 এর নিচে ইনকাম হতে হবে। আর যাদের কোনো বেবি থাকবে না তারা যদি মেরিট ফাইলিং জয়েন্টলি করেন এই আর্ন ইনকাম ক্রেডিট $432 পেতে গেলে তাদের ইনকামটা থাকতে হবে $25,511 এর নিচে। আর যদি মেরিট ফাইলিং জয়েন্টলি না করে অন্য স্ট্যাটাসে করেন তাহলে $18,591। এইটা হলো কি ইনকাম লিমিট বেসড অন দা বেবিজ এবং বেসড অন দা ফাইলিং স্ট্যাটাস। এর সাথে সাথে কিছু এডিশনাল রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্টটা হলো যেমন যেই ফ্যামিলিটা আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট ক্লেম করবে তাদের আসলে ইনভেস্টমেন্ট ইনকামের একটা ক্যাপ আছে। ইনভেস্টমেন্ট ইনকামের ক্যাপ হলো যেমন আপনার 2024 সালের ট্যাক্স রিটার্নে যখন আপনার ট্যাক্স রিটার্ন করবেন তখন আপনার ইনভেস্টমেন্ট ইনকাম 11,600 উপরে হতে পারবেন না। তো 11,600 উপরে হলে কিন্তু অন্যান্য ক্রাইটেরিয়া মেট করলেও আপনি কিন্তু আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবেন না। সেকেন্ড যে ক্রাইটেরিয়া সেটা হবে যেমন আপনার এজ লিমিট। যেই হাউস হোল্ড মেম্বার এই ক্রেডিটটা অ্যাপ্লাই করবেন ওনার বয়সটা অ্যাটলিস্ট 25 বাট নট মোর দেন 65 ইয়ার্স হতে হবে। সো বিটুইন লাইক 25 থেকে 65 বছরের মধ্যে থাকতে হবে ওনার। আর নাম্বার থার্ড হলো যেমন আপনার ফরেন ইনকাম। যেই হাউস হোল্ড মেম্বার এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করবেন ওনাকে যাতে ফরেন ইনকাম ট্যাক্স অথবা ফর্ম 255 এটা ফাইল না করতে হবে। মিনিং হলো ওনার যাতে কোনো একটা ইনকাম ফরেনে না থাকে যেটা আপনার ইউএসএ দেখাতে হবে। যদি এরকম করে কোনো ক্রাইটেরিয়া থাকে তাহলে আপনি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবেন না। আর আরেকটা হলো যেমন আপনার যেই বেবির জন্য আপনি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট অ্যাপ্লাই করবেন সেই বেবিটা আপনার সাথে যেমন আপনার লাইক আপনি ইউ হ্যাভ টু প্রোভাইড লাইক মোর দেন হাফ অফ হিজ সাপোর্ট অথবা হি হ্যাজ টু স্টে উইথ ইউ। আপনার সাথে থাকতে হবে লাইক এট লিস্ট 6 মান্থ। এরপরে যদি আমরা বলি যেমন আপনার অনেকে কোয়েশ্চন করেন যে চাইল্ড বলতে এখানে কি শুধুমাত্র চাইল্ড বোঝানো হচ্ছে যেমন আমার বায়োলজিক্যাল চাইল্ড নাকি অন্য কোনো কিছু। এইটা কিন্তু একটু আর একটু ব্রডার। ইভেন তো এটাকে বলা হয় আপনার চাইল্ড বাট এক্ষেত্রে দ্যাট চাইল্ড ক্যান বি লাইক আপনার বায়োলজিক্যাল চাইল্ডও হতে পারে, এই ক্ষেত্রে অ্যাডাপ্টেড চাইল্ডও হতে পারে, স্টেপ চাইল্ডও হতে পারে, ফস্টার চাইল্ডও হতে পারে, গ্র্যান্ড চাইল্ডও হতে পারে। তারপরে হলো কি আপনার অনেক সময় আছে সিবলিংস যারা বয়স কম তারাও কিন্তু এই আর্ন ইনকাম ক্রেডিটের জন্য এলিজিবিলিটি হতে পারে, হাফ সিবলিং, স্টেপ সিবলিং অর এনি আদার দেয়ার চিলড্রেন। সো এইখানে মানে আপনার ডেফিনেশন অফ দ্য চাইল্ড মানে ইটস ব্রড এনাফ। ইটস নট লাইক এ পিওর চাইল্ড
বাট এই যে আদার যে লিস্ট গুলো বললাম তারাও কিন্তু এই আর্ন ইনকাম ক্রেডিটে পাওয়ার জন্য এলিজিবিলিটি মেট করবে যদি আপনার ইনকাম ম্যাট করে। আরেকটা লাস্ট বাট হুম ভেরি হুম। ইম্পর্টেন্ট, সেটা হলো যেমন আপনার এইজের ক্ষেত্রে যখন আপনি একজন ডিপেন্ডেন্ট থাকবে তাদের আসলে বয়স সীমা কত থাকতে পারে এই আর্ন ইনকাম ক্রেডিটটা পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে তাদের বয়স মাস্ট বি লেস দেন 19, অথবা তারা যদি ফুল টাইম স্টুডেন্ট থাকে তাহলে 24 বছর পর্যন্ত হতে পারে। সো 24 যখন ক্রস হয়ে যাবে তখন তারা আর এই আর্ন ইনকাম ক্রেডিটের জন্য এলিজিবিলিটি মেট করবে না। আই নো ইটস লটস অফ ইনফরমেশন এবং ইট ইজ এ ভেরি গুড একটা ক্রেডিট, যে ক্রেডিটটা আসলে আমাদের রিফান্ডটা হেল্পি করার জন্য ইজ ওয়ার্কস ভেরি ওয়েল, বিকজ হলো গিয়ে যারা 3 অথবা তার অধিক ফ্যামিলি মেম্বার থাকে আর ইনকাম ম্যাট করে তারা কিন্তু আপনার $7,830 ইটস এ গ্যারান্টি, নো ম্যাটার ওয়াট তারা কিন্তু এটা পায় তাদের ট্যাক্স রিফান্ডের সাথে। অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য একসঙ্গে দিয়ে দিলেন আপনি। আমরা জানি যে এরপরে যে কোশ্চেনটি আমরা করতে যাচ্ছি সেখানে অনেকগুলো সুবিধা অসুবিধার বিষয় থাকে, তারপরেও আমাদের হাতে সময় যেহেতু খুব বেশি নেই, আমরা হয়তো সংক্ষেপে আপনার কাছ থেকে প্রশ্নটি উত্তর নেব। সেটা হলো, অনেকেই যখন ইনকামটা নেন তখন তারা এক ধরনের সংশয়ে থাকেন, তার কি W2 নেবেন না 1099 নেবেন, অর্থাৎ কোনটা সুবিধা। ট্যাক্স রিটার্ন যখন তারা ফাইল করবেন তখন তারা কোনটাতে সুবিধা পাবেন। এই জন্য দুটোরই একটা তুলনামূলক চিত্র আপনার কাছে জানতে চাই, W2 or 1099। রাইট। সো W2 ডেফিনেশন হলো আপনি ইউ আর এমপ্লয়ি অফ দ্য এমপ্লয়ার। এমপ্লয়ার আপনাকে বলছে যেমন আপনি আপনার সেট স্কেজুয়াল আছে, 5 দিন হোক আর 4 দিন হোক, সকাল 9টা থেকে 5টা হোক, আপনি কাজে যাবেন এবং এটার এগেইনস্টে আপনাকে একটা স্যালারি দেওয়া হবে এবং এন্ড অফ দ্য ইয়ারের পরে যে ডকুমেন্টে এই অ্যামাউন্ট গুলো শো আপ করা হয় এটাকেই বলা হয় আপনার W2, অ্যাজ অপোজ টু 1099। আসলে খারাপ হয় 1099 পায় আসলে যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, যারা আসলে এমপ্লয়ি না বা তারা বিভিন্ন প্রজেক্টে কাজ করে, বিভিন্ন লাইক যে সময় যেটা দরকার এবং তারা ডিফারেন্ট এমপ্লয়ির সাথে কাজ করে, এমপ্লয়ারের সাথে কাজ করে। যেমন আজকে এই স্টোরে কাজ দরকার, তারা একটু গিয়ে ওইখানে 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করে ফেলে, অথবা অন্য স্টোরে ওর সেম স্টোরে আপনার মনে করেন পিরিয়ডিক্যালি আজকে লাগলো, কালকে লাগবে না, পরশুদিন লাগবে, তারপরে আরেক সপ্তাহ পরে লাগবে, এইভাবে যেগুলো ইটস কাইন্ড অফ আমরা বাংলা বলি ছোটা কাজ, রাইট? সো এইভাবে যদি আপনি কাজ করেন থাকেন তাহলে আপনি কিন্তু এমপ্লয়ি না, আপনি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। আর আপনি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর যখন হবেন তখন আপনি এন্ড অফ দ্য ইয়ারের পরে যে অ্যামাউন্ট আপনি পাবেন টোটাল, সেই ডকুমেন্টকে বলা হয় আপনার 1099 এনইসি অথবা 1099 মিসেলেনিয়াস। নাও এখন সুবিধা অসুবিধা কি, রাইট? W2 যখন আপনার হবে, রাইট, ইটস এ ভেরি স্ট্রং একটা ডকুমেন্ট যেটাকে অনেক কিছু প্রুভ করে। কি প্রুভ করে? আপনার টোটাল ইনকাম অফ দ্য ইয়ার, আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, আপনি যদি একটা গাড়ি কিনতে চান তাহলে আপনার এই W2 ইনকামটা ইজ ওয়েল এনাফ। আপনি যদি মর্গেজ করতে চান, বাড়ি কিনতে চান, তাহলে এই W2 ইজ ওয়েল ওয়ার্থি। আপনার মর্গেজ কোম্পানি কিন্তু তারা কিন্তু এটাকে ইনকাম এবং কারেন্ট জব মানে এভরিথিং কিন্তু ভেরিফাই করে ফেলে। এবং যদি আপনার ওয়েল ইনকাম থাকে আপনার W2 তে, আপনার লোন পেতে, বাড়ি কিনতে মানে ইটস ভেরি সিমলেস, রাইট? বাট 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 আপনি যখন W2 পাবেন তখন আসলে আপনি দেয়ার আর সো মেনি থিংস আপনি ইউ ক্যান নট রাইট ইট অফ। রাইট ইট অফ মিনিং হলো আপনি কোনো এক্সপেন্স দেখাতে পারতেছেন না। সে ফর এক্সাম্পল আপনি কাজে যাচ্ছেন, আপনি ট্রান্সপোর্টেশন যদি এমপ্লয়ার না দেয় সুবিধা তাহলে আপনি দেখাতে পারবেন না। আপনি যদি কাজে গিয়ে খাওয়া দাওয়া করেন আপনি দেখাতে পারছেন না, বিকজ ইউ হ্যাভ W2। সো এখন যদি আপনার এটা W2 ছাড়া যদি আপনি 1099 থাকতো, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর যে পেমেন্টটা থাকতো, এটা আসলে ইউ ক্যান ট্রিট দ্যাট এটা আপনার বিজনেস এবং আপনি এই বিজনেস থেকে এই 1099 এর ইনকামটা আপনি বিজনেস ইনকাম হিসেবে পাচ্ছেন। বাট এই বিজনেসটা রান করতে আপনার এক্সপেন্স আছে। এক্সপেন্স কি? যেমন আপনার ফোনের বিল হতে পারে, আপনার ট্রান্সপোর্টেশন যে ওই লোকেশনে গিয়ে কাজ করতেছেন, অথবা আপনি যে খাওয়া দাওয়া করতেছেন ওই লোকেশনে কাজ করার সময়, অথবা আপনি একটা রেন্ট, আপনার ভেহিকুল এক্সপেন্স, অনেক ধরনের এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অনেক ধরনের এক্সপেন্স যেটা আছে আপনি কিন্তু এটা রাইট অফ করতে পারেন। সো সে ফর এক্সাম্পল সেম এমপ্লয়ি, সেম পারসন যদি 100,000 W2 তে পায় আর 100,000 1099 এ পায়, তখন দেখা যাবে যে 1099 এর যে 100,000 যেটা ওটা এক্সপেন্স থেকে রাইট অফ করে অনেক নিচে নিয়ে আসা যায়, যেটা W2 তে করা যায় না। বাট 1099 এই ডকুমেন্টটা স্টিল ইটসেলফ মানে এত স্ট্রং না যেটা W2 এর মতো মানে স্ট্রং থাকে। তো এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে, যেমন আপনি যখন মর্গেজ নিতে চান, আপনি বাড়ি গাড়ি কিনতে চান, তখন আপনার 1099 মানে ডকুমেন্টটা এত হেল্প করে না যতটুকু হেল্প করে W2। সো ট্যাক্স সেভিং অনুযায়ী মানে আপনার সামটাইমস 1099 ইজ বেটার দেন W2, বাট
ইফ ইউ থিঙ্ক আমরা যদি অন্যান্য বিষয় থিঙ্ক করে দেখেন তখন হয় W2 is better than 1099, but it is also related to the individual needs, like taxpayer এর গোলটা কি, তাদের আসলে কি করতে চাচ্ছেন তাদের উপরে নির্ভর করে অনেক সময় যে ওয়েল আমার জন্য W2 মেক সেন্স, 1099 না। আরেকজন বলবে না আমার জন্য 1099 মেক সেন্স, নট W2। এবং এই ক্ষেত্রে যদি আপনার হাতে অপশন থাকে যে আপনি চয়েস করে নেয়ার W2 নেবেন আর 1099 নেবেন, কোনটা নেবেন সেটা কি আগে থেকে কোনো একজন সিপিএ কিংবা এনরোল এজেন্টের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? পরামর্শ করে নিলে আপনি এই যে আমি এখন কম্পারিজনটা বললাম আপনার, রাইট, আমি যখন কম্পারিজনটা আপনাকে বললাম আপনি তখন বুঝে নিলেন যে ওকে ওয়েল এই বছর আমার এইটা দরকার, আমি আই উড গো দিস ওয়ে। নেক্সট বছর মেবি আমার সিনারিও চেঞ্জ হয়েছে, I don't need this anymore, so I go to the different. So again, it depends on the each individual, কোন ইন্ডিভিজুয়ালের কোন বছরে কি দরকার, and based on this they can take this consultation, they can take this advice, and they can make their better financial decision in their life. একেবারে শেষ মিনিটে আছে আমরা, 30 থেকে 35 সেকেন্ড হয়তো আমরা সময় নেব। সেটা হলো যে যারা এই 15 এপ্রিলের মধ্যে ট্যাক্স ফাইল সাবমিট করতে পারবে না তাদের জন্য অপশন কি থাকছে? তারা যদি এপ্রিল 15 এর আগে করতে না পারে তাহলে তারা এক্সটেনশন নিতে পারে। এক্সটেনশনটা হলো যেমন আপনি এই ট্যাক্স রিটার্ন করতে আপনার এডিশনাল ইনফরমেশন দরকার, যার জন্য এক্সট্রা 6 মান্থ পর্যন্ত আপনি এক্সটেনশন টাইম নিতে পারেন। বাট কিপ ইন মাইন্ড দ্যাট যদি আপনাকে ট্যাক্স পে করা লাগে, আপনি ট্যাক্স পে এর জন্য কিন্তু এক্সটেনশন পাচ্ছেন না, আপনি পাচ্ছেন ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য। এই ক্ষেত্রে আইআরএস সাজেস্ট করে যে লাইক আপনি যদি মনে করেন আপনাকে ট্যাক্স পে করা লাগবে, যখনই এক্সটেনশন নেবেন ওই সময় কিছু এস্টিমেটেড ট্যাক্স পে করে দিবেন আপনি, সো দ্যাট আপনাকে পেনাল্টি অথবা ইন্টারেস্ট কম দিতে হবে। অনেকে বলতে পারেন আমি এস্টিমেট যদি করে ওভার এস্টিমেট করে আমি কি ফেরত পাবো কিনা, আনসার ইজ ইয়েস, আপনি ফেরত পাবেন। আর আপনি যদি কম এস্টিমেট করে কম দিয়ে দেন, পরবর্তীতে যখন ফাইনাল ট্যাক্স রিটার্ন করবেন তখন যে পোর্শনটা আপনি দেন নাই আগে তখন আপনাকে দিতে হবে। এগেইন এই যে পোর্শনটা আপনি দেন নাই ওইটার জন্য পেনাল্টি এবং ইন্টারেস্ট দিতে হবে। সো এক্সটেনশন ইজ অনলি ফর ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য, বাট নট ফর দ্য পেমেন্ট। অনেক ধন্যবাদ সিপিএ জাকির চৌধুরী, খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আমরা পেয়েছি এবং বিশেষ করে একেবারে শেষে আমরা যেটি জেনেছি যারা এই সময়টা বাড়িয়ে নিতে চান তারা কিভাবে করবেন এবং করার সময় কোন কোন বিষয়গুলোতে সতর্ক থাকবেন। দর্শক আপনাদের সবাইকে আমি যদি একটা লাস্ট বলে দিই যে এক্সটেনশন করতে গেলে আপনাকে মাস্ট ডেডলাইনের আগে করতে হবে। ডেডলাইন যখন ক্রস করে যান তখন দেয়ার ইজ নো মোর এক্সটেনশন রিকোয়েস্ট, অর্থাৎ 15 এপ্রিলের মধ্যে আপনাকে সেই এক্সটেনশনের আবেদনটি করতে হবে। জাকির চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ট্যাক্স সিজনের ব্যস্ততম সময়ের মধ্য থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দর্শক যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।